আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস, থাকবে সরকারি ছুটি, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। জুলাই সনদে ঐক্যমত্য তৈরিতে ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি। স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন ঐক্যমত্য কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে অধিকাংশ রাজনৈতিক দল একমত। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে ইসি। নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার। প্রচার চালানো যাবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সোশ্যাল মিডিয়ায়। আন্দোলনে ৩৫ দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং ইসরায়েলকে ট্রাম্পের সহায়তা দেওয়ার ঘোষণায় বিভক্ত মার্কিন কংগ্রেস। আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। পাশে থাকবে তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 5 আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করছে সরকার। দিনটিতে থাকছে সাধারণ ছুটি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে জুলাই মাস জুড়েই থাকবে নানা কর্মসূচি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য তৈরিতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিটিভি ও বেতারের স্বায়ত্ত শাসন নিশ্চিতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দেয়া এক অবিস্মরণীয় দিন 5 আগস্ট 2024। ছাত্র জনতার অভ্যুত্থানে এদিন সরকার প্রধানের ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। পতন টানা 3 বার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চেপে বসা আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরুটা হয় কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে। আন্দোলনকারীদের প্রতি হাসিনা সরকারের চরম দমনপীড়ন কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের ইস্যুতে। 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন 36 দিনের মাথায় অর্থাৎ 5 আগস্ট পায় চূড়ান্ত সাফল্য। ছাত্র জনতার এই অভ্যুত্থানের অনুভূতিকে ছড়িয়ে দিতে বছর পূর্তিতে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয় নানা সিদ্ধান্ত। জুলাই সনদ ঘোষণা নিশ্চিত করতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করতে আরেকটি কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদ। কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। স্বায়ত্তশাসনটা কিভাবে দেওয়া যায় এবং সেই সাথে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরো টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। ইকরামুল হক সায়েন, এটিএন বাংলা, ঢাকা। রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে 5 আগস্ট উদযাপন কমিটি গঠন করেছে বিএনপি। এবারের স্লোগান জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে আওয়ামী শাসনামলের অবসানের দিনটিকে স্মরণ করতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি কমিটি গঠন করা হয়েছে। কমিটি 1 জুলাই থেকে কার্যক্রম শুরু করবে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এসব কথা জানান তিনি। অবিরাম এবং নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছি গত বছর 5ই আগস্ট। জুলাই থেকে শুরু হওয়া গণ আন্দোলন সেটি 5ই আগস্ট তার পরিসমাপ্তি ঘটে। সেই নিষ্ঠুর ফ্যাসিবাদ পতন ঘটে, সে পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই আগস্টের আমাদের গৃহীত কর্মসূচিগুলো আমরা বিভিন্ন উপকমিটির মাধ্যমে আমরা সেটা 1 জুলাই থেকেই বাস্তবায়ন করা শুরু করব। সংবিধান সংশোধন কঠিন হয়ে যায় এমন পদ্ধতি চায় না বিএনপি। এনসিপি বলছে ফ্যাসিবাদী কায়দার কোনো আইন কানুন নিয়ে আলোচনা সমীচীন মনে করে না তারা। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হলে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ তৈরি হয় বলে মন্তব্য জামায়াত ও এনসিপির। তবে বিএনপি বলছে বিরতি দিয়ে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা যেতে পারে, তবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে অধিকাংশ রাজনৈতিক দল একমত। বিভিন্ন বিষয়ে মতের ভিন্নতা থাকলেও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্বল্প সময়ের মধ্যেই জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সহায়তা আশা করছেন। মিজান শাহজাহানের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের চতুর্থ দিনে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। বিরতি দিয়ে আলোচনা চলে 5 ঘণ্টা। পরে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তন বিষয়ে একমত হয়েছে। যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যে সেগুলোকে নিয়ে আমরা সেগুলি হবে আমাদের প্রথম এজেন্ডা। আগামী সপ্তাহে যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারেও ঐক্যমত্য এসেছে অধিকাংশ দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। যদি কেউ 40% ভোট পায় ম্যাক্সিমাম, তখন সে পার্লামেন্টে সিট পাবে 120টা তখনকার সময়ে, তাইলে অ্যামেন্ডমেন্ট হতো না। এখন একই আইডিয়াটা যদি আপার হাউসের ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য 2/3 মেজরিটি রাখি, জীবনেও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে না। আর কনস্টিটিউশন তো কোনো ধর্মগ্রন্থ নয়, এটা 10-20 বছর পরে 25 বছর পরে সমাজের একটা চাহিদা থাকতে পারে, সেই ক্ষেত্রে যেতে হবে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, ভারসাম্য আনতে হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায়। আমরা একমত হয়েছি যে কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো দল ইনক্লুডিং বিএনপি তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। তারা এটা বলেছেন যে 2 মেয়াদ, তারপরে ড্রপ, তারপরে আবার হইতে পারবে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র এককেন্দ্রিক হয়ে যায়। একজনই বারবার প্রধানমন্ত্রী হতে থাকে তখন ইন্টার পার্টি যে ডেমোক্রেসি, এই ইন্টার পার্টি ডেমোক্রেসি কখনোই থাকে না। আপনি যদি দেখেন বিগত সময়ে যারা ক্ষমতায় এসছে বা সম্ভাব্য ক্ষমতায় যারা আসতে পারে, আপনি দেখবেন যে নির্দিষ্ট পরিবারের বাহিরে আসলে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো করে আমাদের আসলে সম্ভাব্য গণতান্ত্রিক অপশন কিন্তু আমাদের নেই, যেটি গণতন্ত্রের জন্য খুব বেশি ইতিবাচক নয়। 3 মাস সংলাপ করেও মৌলিক বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় হতাশার কথা জানায় এবি পার্টি। রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রটা বাড়ানোর বিষয়টা কোনো ক্ষেত্রে আলোচনা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে গিয়ে আবার রাষ্ট্র যাতে সরকার যাতে আনস্টেবল না হয়, এনসিসিটা হলেই কিন্তু একটা মৌলিক জায়গায় একটা পরিবর্তনের দৃশ্য আমরা দেখতে পাবো। আগামী রোববার থেকে আবারও শুরু হবে আলোচনা। যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না তা স্বচ্ছতার সাথে প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহারকে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এমন বিধি যুক্ত করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে ইসি। তবে সুযোগ রাখা হয়েছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা। এছাড়া গুরুতর অপরাধের প্রার্থিতা বাতিলের বিধানও অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ আলোচনা সবখানেই। সম্ভাব্য সময়সীমা ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান,
আরপিও সংশোধন সাপেক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার সুযোগ দেওয়া হয়েছে। আচরণ বিধি ভঙ্গ করলে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নরমাল শাস্তি ছিল আগে, যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে এই বিধিমালা মেনে চলার ব্যাপারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় আগের মতোই থাকছে 3 সপ্তাহ পর্যন্ত। আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। যেটা নির্বাচনী সরকারের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সমসাময়িক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন অভিযান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম জানান, মব জাস্টিসের মতো অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে তৎপর রয়েছে সেনাবাহিনী। গত 3 সপ্তাহে সেনাবাহিনী 56টি অবৈধ অস্ত্র ও 990 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত আগস্ট থেকে এ পর্যন্ত মোট 9,667টি অবৈধ অস্ত্র এবং 3.25 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে 15,262 জনকে গ্রেপ্তার করা হয়। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। আমরা বিগত প্রেস ব্রিফিংয়ে বলেছি, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে, এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। ফ্যাসিস্ট সরকারের বহু শুভাকাঙ্ক্ষী ও গুমের সাথে সরাসরি জড়িতরা এখনো রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে বসে গুম হত্যার অনেক প্রমাণ ও নিদর্শন ধ্বংস করছে, এমন অভিযোগ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এক ব্রিফিংয়ে কমিশনের সভাপতি সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এরই মধ্যে তাদের সবাইকে কমিশন চিহ্নিত করেছে, তবে অনুসন্ধানের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে অনেক নির্যাতিতকে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রমাণও পেয়েছে কমিশন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন হস্তান্তর পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এতে কমিশনের সভাপতি জানান, 1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য পাওয়া গেছে। 131টি অভিযোগের বিষয়ে এফআইআর করে তদন্ত করছে পুলিশ। দ্বিতীয় দফায় 12 জন ভিকটিমের প্রাথমিক অনুসন্ধান শেষের পাশাপাশি কারা তাদের গুমের জন্য দায়ী তাও শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তিনি। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে, এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এখনও কর্তৃত্ববাদীদের শুভাকাঙ্ক্ষীরা ভিকটিম ও সাক্ষীদের হুমকি এবং ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানান তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস
অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কি জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস। এখন পর্যন্ত যাদের নামের তালিকা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান কমিশনের সভাপতি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ৩৫ দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণার দাবিতে এখনও অবস্থান করছেন তার সমর্থকরা। সেবা নিতে এসে চরম ভোগান্তিতে নগরবাসী। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, ওই ইস্যুতে আর চুপ থাকবে না সরকার। উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সুরাহা করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শপথ ছাড়াই মেয়রের আসনে বসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নামের আগে মাননীয় লেখায় সমালোচনাও হয়, তারপরও সিদ্ধান্তে অটল তিনি। দেন নগর ভবনে বিভিন্ন নির্দেশনা। কোথাও যাতে ডেঙ্গুর প্রজনন স্থল হয়ে না ওঠে। মেয়র পদে বৈধতা অবৈধতা নিয়ে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ইশরাক হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা। এর মাঝেই নগর ভবন দখলে রাখেন ইশরাকের কর্মী সমর্থকরা। ফলে 1 মাসের বেশি সময় ধরে সেবা বঞ্চিত জনগণ। আমি জন্ম নিবন্ধনের জন্য আসছি, তো ওনাদের সাথে কথা বললাম, বলার পরে ওনারা বলতেছে যে অফিস তো আমাদের বন্ধ। ট্যাক্স দিতে এসেছিলাম, তো অফিস তো খোলা নেই। উনি বসলেই বেটার হয়। মেয়াদ শেষ হয়েছে ওটা বড় কথা না, বড় কথা হলো আপনি সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, তো আপনি ওটাকে তো সম্মান জানাবেন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা কিংবা তাকে নগর ভবন থেকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, এখন বিষয়টি নিয়ে আর চুপ থাকবেন না তারা। এই সরকার আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। খুব দ্রুত সময়ের মধ্যেই। বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি একজন স্বঘোষিত মেয়র নিজেই সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন। যদিও এই অবস্থার জন্য সরকারকেও অনেকটা দায়ী করা হচ্ছে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে নাগরিক সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। মাহবুব কবির চপল, ATN বাংলা, নগর ভবন, ঢাকা। বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, যা পুনরুদ্ধার করা এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে সেমিনারে তিনি কথা বলেন। এ সময় মঈন খান বলেন, জিয়া একজন সৈনিক হয়েও মানুষের সুশিক্ষা নিশ্চিতে বহুমুখী উদ্যোগ নিয়েছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার লোভে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। জিয়া রহমান সৈনিক হয়ে তিনি শিক্ষার মূল্য তিনি অনুধাবন করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশের প্রতিটি মানুষকে ন্যূনতম শিক্ষা অর্জন করতে হবে। অথচ যারা নিজেদের জনগণের দল বলে দাবি করে আওয়ামী লীগ, তারা কেন জনগণকে অশিক্ষিত করে মূর্খ করে রাখতে চেয়েছে? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। দুপুরে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য খাতের উন্নয়নে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। এ সময় জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, দেশে গণতন্ত্র ফেরাতে কাজ করছেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা নিযুক্ত জার্মানি রাষ্ট্রদূত আখিম টোস্টার সৌজন্য সাক্ষাৎ করেন দলটির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। পরে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতিশীল হবে। বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে
মেডিকেল ইকুইপমেন্ট আসছে, তার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ব্যাপক ব্যাপ্তি লাভ করেছে। ভবিষ্যতে এটা আরো অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় জার্মানির রাষ্ট্রদূত বলেন, মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্রের জন্য প্রয়োজন উদার মানসিকতা। I represent a European country which is a democracy, and we have always uttered the hope that elections also in Bangladesh will be free, fair and participatory. বাংলাদেশে অর্থবহ গণতন্ত্র, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন আখিম টোস্টার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি 63% নাগরিককে ঘুষ ও দুর্নীতির শিকার হতে হয় বিআরটিএ অফিসে। এরপর রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট ও ভূমি অফিস। দেশজুড়ে 45,000 পরিবারে 18 বছর বেশি বয়সী 84,807 জনের উপর জরিপ করে এসব তথ্য জানায় বিবিএস। নিজ বাসার আশেপাশে 15% বাসিন্দা নিজেদের নিরাপদ মনে করেন না। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন সার্ভে প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা জানান, নিজ এলাকায় নিরাপত্তার ঘাটতি মেনে নেওয়া যায় না। শারফুল আলমের রিপোর্ট। নতুন ড্রাইভিং লাইসেন্স করা বা নবায়নে এমন ভিড় প্রতিটি বিআরটিএ অফিসে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও সময়মতো সেবা পান না সেবাগ্রহীতারা। উপায় না পেয়ে তাদের অনেকেই কিছু অসাধু ব্যক্তির সহযোগিতা নেন। তারা বিআরটিএর গুটি কয়েক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সহযোগিতায় স্বল্প সময়ে নাগরিকদের এসব সেবা দিয়ে যাচ্ছেন, যার বিনিময়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। অবৈধ উপায়ে নাগরিকদের কাছ থেকে অর্থ উপার্জনে এবার শীর্ষে উঠে এলো বিআরটিএর নাম। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন সার্ভে তথ্য অনুযায়ী সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বাধিক ঘুষ দুর্নীতির শিকার হওয়া প্রতিষ্ঠানসমূহের মধ্যে শীর্ষে রয়েছে বিআরটিএ। সেখানে 63.29% মানুষ দুর্নীতির শিকার হন বলে জানানো হয়েছে। এ তালিকায় রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট ও ভূমি রেজিস্ট্রি অফিসও। বিআরটিএতে যারা সেবা নিয়েছেন তাদের ক্ষেত্রে ঘুষ দুর্নীতির সেবার ঘুষের নেওয়ার হারটা একটু বেশি, সেটা 63.29%। এরপরে আছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস, সেটা 61.94%। পাসপোর্ট অফিস সেখানে 57.45%, এবং এরপরে ল্যান্ড রেজিস্ট্রি মানে 4.92%। আমরা চ্যাপ্টার 6-এ অ্যাক্সেস টু সিভিল জাস্টিস, এখানে আমরা এর আগের দুইটা আমাদের রেফারেন্স ছিল গত 1 বছরের সেবার ক্ষেত্রে। 1 বছরে দেশে প্রায় 19% নাগরিক কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে নারীদের সংখ্যাই বেশি। নিজ বাসার আশেপাশে নিরাপত্তাহীনতায় আছেন প্রায় 15% বাসিন্দা, যা উদ্বেগজনক বলে মনে করছেন নীতি নির্ধারকরা। যে কোনো সভ্য দেশে নিজের বাড়িতে নিজে নিরাপদ, যত কম শতাংশই হোক অনিরাপদ বোধ করা তা একদমই গ্রহণযোগ্য না। জরিপের তথ্য অনুযায়ী আর্থসামাজিক অবস্থা এবং লিঙ্গ বৈষম্যের কারণে হয়রানির হারও বাড়ছে। শহরাঞ্চলের বৈষম্যের হার 22% হলেও গ্রামাঞ্চলে এ হার 18। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আমিনুল গনি টিটুকে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি 25শে জুন। সকালে আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য, এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে। নরবরে অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে সহায়তা দেওয়ার ঘোষণার পর বিভক্ত হয়ে গেছে মার্কিন কংগ্রেস। একই সাথে জনগণের বিরোধিতা। একদিকে মিত্র ইসরায়েল চাইছে মারণাস্ত্র, অন্যদিকে জনবিক্ষোভ। আর তেহরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে তেল আবিবকে কোন রকম সহায়তা করার পরিণাম আমেরিকার বিরুদ্ধেও ইরানের যুদ্ধ।
এমন পরিস্থিতিতে ইরান পাশে পেয়েছে তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়াকে। সংঘাতের সপ্তম দিনে এখন সবচেয়ে বেশি চাপে মার্কিন যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা সপ্তম দিনে। ইসরায়েলের বিমানের হামলায় কাঁপছে তেহরান, পাল্টা জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এই যুদ্ধ এখন আর কেবল দুই দেশের বিষয় নয়, এটি রূপ নিয়েছে বৈশ্বিক নিরাপত্তার সংকটে। ইরান ইসরায়েলের এই যুদ্ধ সরাসরি বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ইসরায়েলকে সহায়তা দেয়ার। এরপরেই মার্কিন কংগ্রেসের নীতি নির্ধারকরা বিভক্ত হন দুই ভাগে, বেশিরভাগই ইসরায়েলকে সহযোগিতা করার বিরুদ্ধে। দেশটির মানুষে বিক্ষোভ করেন মূল শহরগুলোতে। এর কয়েক ঘন্টা পরেই ট্রাম্প জানান ইসরায়েলকে সরাসরি সহায়তার ব্যাপারে তিনি এখনও নিশ্চিত নন। মধ্যপ্রাচ্যগামী মার্কিন রণতরীগুলোকে সরিয়ে নেওয়া হয় অন্য জায়গায়। এদিকে মাটির নিচে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে আমেরিকার বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চেয়েছে ইসরায়েল। এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনার অংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এই অস্ত্র তেল আবিবকে দেয়া হবে কিনা তা নিয়ে উপদেষ্টা ও নিরাপত্তা বিশ্লেষকদের সাথে বৃহস্পতিবার রাতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকি যতই দেয়া হোক না কেন, একের পর এক গোলা ছুড়ে যাচ্ছে ইরান। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে ইসরায়েলের শহরগুলো। বাংকারগুলোতে দেখা দিয়েছে আশ্রয় প্রার্থীদের ঢল। পরে এক বিবৃতিতে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়ায় তবে তা হবে অপূরণীয় ক্ষতির সূচনা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলিদের উদ্দেশ্য করে বলেন, যদি মৃত্যু না চাও তবে ইসরায়েল ছেড়ে পালাও। আর ইরানিদের উদ্দেশ্যে বলেন, তাদের এই যুদ্ধ ইসলামের জন্য। ইসরায়েলের পাশে আমেরিকার সমর্থন থাকলেও ইউরোপের বেশিরভাগ দেশ এর নিন্দা জানিয়েছেন। যুদ্ধক্ষেত্রে ইরান কিন্তু একাও নয়, পাশে পেয়েছে তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়াকে। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হস্তক্ষেপ করে তাহলে তা হবে ভয়াবহ উত্তেজনার শুরু। উত্তর কোরিয়াও তাদের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করে বৃহস্পতিবার থেকে। তবে এখনও নীরব পার্শ্ববর্তী ইসলামী দেশগুলো। বিশ্ববাসী অপেক্ষায় কবে এই সংঘাত থামবে। যদি না থামে তাহলে সংঘাতে জড়াবে বড় পরাশক্তিগুলো, যা দুনিয়া জুড়ে ডেকে নিয়ে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকারও বেশি ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত এক পুলিশ সদস্য। ঘটনার সাথে জড়িত রয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাও। এখন পর্যন্ত 34 লাখ টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গত 14 জুন উত্তরা 13 নম্বর সেক্টর থেকে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে 1 কোটি 8 লাখ টাকা নিয়ে নগদের কর্মীরা অফিসের দিকে যাওয়ার পথে র্যাবের জ্যাকেট পরা কয়েকজন তাদের গতিরোধ করে। নগদের লোকজন মোটরসাইকেল রেখে দৌড়ে পালাতে চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত ব্যক্তিরা তাদের টেনে হিঁচড়ে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ঘটনার 5 দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ জড়িত 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার জানান, টাকা লুটের পর ভুক্তভোগীদের উত্তরার তুরাগ এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তো সে একাধিকবার অ্যারেস্ট হয়েছে। একবার সে অস্ত্র মামলায় সে গ্রেপ্তার ছিল। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে রবিউল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ জানতে পারে বিভিন্ন সংস্থার চাকরিচ্যুত আরও কয়েকজন সদস্য এই ঘটনার সাথে জড়িত রয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার এবং বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। অনুষ্ঠিত হয়ে গেল মাসিক সঙ্গীত আয়োজন ঐতিহ্যের সুর, যেখানে উপমহাদেশীয় শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের এক চমৎকার সন্ধ্যায় মেতে উঠেছিল দর্শকরা। রাজধানী ঢাকার অডিটোরিয়াম নোভেল ভ্যাগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিলেন সমরজিৎ রায় ও আফসানা রুনা। বিশেষ অতিথি ছিলেন রিজ পার্কের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বদরুল হাসান খান এবং এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিল রিজ পার্ক এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা। আয়োজক ও অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু বিনোদন নয়, এটি সংস্কৃতি সংরক্ষণ ও প্রজন্মে প্রজন্মে সুরের সেতু বন্ধনের প্রয়াস। সুরের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এমন আয়োজন বারবার হোক এমন প্রত্যাশায় শেষ হয় ঐতিহ্যের সুরের মনোমুগ্ধকর সন্ধ্যা। আমরা বরাবরই এই ধরনের আয়োজনের সাথে সম্পৃক্ত থাকি, কারণ গানের যে রুট, সেই রুট থেকে মানুষের শুরু থেকে শেখা উচিত। সে শেখার জায়গাটা হলো শাস্ত্রীয় সঙ্গীত। প্রজেক্টটা এরকম যে দুজন প্রথিতযশা গান করবেন, তার সঙ্গে আমার দুজন ছাত্রছাত্রী গান করবেন, যাতে স্টেজ পারফরমেন্সে বা এই এক্সিকিউশন, গানের যে এক্সিকিউশনটা সেটা যাতে ঠিকমতো হতে পারে। যারা শুদ্ধ সঙ্গীতের চর্চা করেন এবং তাদের দেখে অ্যালিস ফ্রান্সিস ঢাকার যারা ছাত্রছাত্রী আছেন তারাও অনুপ্রাণিত হবেন। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চড়া দামের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে জাতীয় মাছ ইলিশ। এমনকি মৌসুমে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়াতে সক্রিয় একটি সিন্ডিকেট। এমন পরিস্থিতিতে ইলিশের বাজার নিয়ন্ত্রণে সরকারকে মূল্য নির্ধারণের প্রস্তাব চাঁদপুর জেলা প্রশাসনের। এই উদ্যোগের সাথে ক্রেতারা একমত হলেও একে একে অবাস্তব বলছেন ব্যবসায়ীরা। পর্বের শুরুতেই খেলার খবর। গল টেস্টে বাংলাদেশের সাথে সমান তালে লড়ছে শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় দিন শেষে সফরকারীদের চেয়ে 127 রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। 187 রান করে দলকে টেনে নিয়ে যান পাতুম নিশাঙ্কা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। গলে ঘাম ঝরানো দিনে সবচেয়ে স্বস্তির মুহূর্ত বলা যায় পাতুম নিশাঙ্কাকে ফেরানো। ডাবল সেঞ্চুরির পথে এগোতে থাকা লঙ্কান ওপেনারের স্টাম্প উপড়ে ফেলেন হাসান মাহমুদ। দলের রান ততক্ষণে 4 উইকেটে 331। এর আগে স্বাগতিক ইনিংসের 47 রানেই প্রথম উইকেট তুলে নিয়ে 13তম ওভারে দলকে উৎসবের উপলক্ষ এনে দেন স্পিনার তাজুল ইসলাম। দিন জুড়ে শ্রীলঙ্কার ইনিংসের মূল কাণ্ডারি হয়ে থাকা নিশাঙ্কার সাথে 157 রানের জুটি গড়েন দীনেশ চান্দিমাল। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন লঙ্কান ওপেনার। 39 ওভারের অপেক্ষা শেষে দলের 204-এ 54 রানে থাকা চান্দিমালকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় টাইগাররা। উইকেট নেন নাইম হাসান। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউসের ইনিংসটা বড় করতে দেননি মুমিনুল হক। ব্যক্তিগত 39 রানে সাজঘরের পথ ধরেন লঙ্কান ব্যাটার। উইকেটে আছেন কামিন্দু মেন্ডিস আর ধনঞ্জয়া ডি সিলভা। চতুর্থ দিন শ্রীলঙ্কার মিডল আর লোয়ার অর্ডারের প্রতিরোধের উপরই নির্ভর করতে পারে এই টেস্টের গতিপথ। এস এম আশরাফ, এটিএন বাংলা। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও সরকার বিকেন্দ্রীকরণ করতে চায় বলে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে জাতীয় স্টেডিয়ামে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব 17 ফুটবলের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এমনটা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বিগত বছরগুলোতে জাতীয় পুরস্কারে অনিয়ম হয়েছে স্বীকার করে সামনের দিনগুলোতে স্বচ্ছতা আনার কথা বলেন।
আমরা যদি আমাদের ভালো প্লেয়ারদেরকে প্রপারলি অ্যাপ্রিসিয়েশনটা করতে পারি তাহলে আরও নতুন নতুন যারা আসছে খেলার চেষ্টা করছে তাদের মধ্যে একটা অ্যাসপাইরেশন তৈরি হবে। তো সেই জায়গা থেকে এটা আমরা সেভাবেই দেখব। সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি, এই সপ্তাহের মধ্যেই কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটি রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস, থাকবে সরকারি ছুটি, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। জুলাই সনদে ঐক্যমত্য তৈরিতে ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি। স্বল্প সময়ের মধ্যেই জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন ঐক্যমত্য কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে অধিকাংশ রাজনৈতিক দল একমত। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে ইসি। নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার, প্রচার চালানো যাবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সোশ্যাল মিডিয়ায়। আন্দোলনে 35 দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং ইসরায়েলকে ট্রাম্পের সহায়তা দেওয়ার ঘোষণায় বিভক্ত মার্কিন কংগ্রেস। আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, পাশে থাকবে তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।